বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়ে সবশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। দর্শক দেখতে পাচ্ছেন বেনজির আহমেদের গ্রেপ্তার হওয়ার সিসিটিভি ফুটেজ এবং তাকে আজকে ফাঁসি দেওয়া হয় লন্ডনে। এদিকে আজ দুবাইয়ের হাইকোর্টের শাস্তি হয়েছে বেনজির আহমেদের। আজকে জুমার পরে তাকে দেশে আনা হয়। বেনজির আহমেদের মৃত্যুদণ্ড হয়েছে। এই নিয়ে বাংলাদেশের জনগণ খুশি, অনেকেই আন্দোলন করে। বাংলাদেশ পুলিশের ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর যে পুলিশ ছিলেন অর্থাৎ পুলিশ মহাপরিদর্শক ছিলেন আইজিপি বেনজির আহমেদ, তাকে কিন্তু সেই আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জানেন যে তিনি আইজিপি থাকা অবস্থায় তার যে অবৈধভাবে সম্পদ অর্জন এবং তার যে সম্পদের তথ্য গোপন করার যে তার যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে 4টি মামলা হয়েছে। পৃথক 4টি মামলায় কিন্তু উল্লেখ করা হয়েছিল বাংলাদেশে ফিরতে চান না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ, আর সেই কারণে প্রত্যর্পণ প্রক্রিয়া ঠেকাতে তিনি নতুন আইনি কৌশল নিয়েছেন, এমন দাবি উঠে এসেছে দুবাই ভিত্তিক একাধিক সূত্রের বরাতে। স্থানীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেনজির আহমেদ নিজের ঘনিষ্ঠ একজনকে দিয়ে তার বিরুদ্ধে আর্থিক সংক্রান্ত একটি মামলা করিয়েছেন। দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে খুব বেশি আশার আলো দেখছে না দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে আরব আমিরাতে ছুটে গিয়েছেন এনসিবির বেশ কয়েকজন কর্মকর্তা। এনসিপির তরুণ নেতারা দুবাইয়ে গিয়েছে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়ে। বেনজির আহমেদের শাস্তি হয় দুবাইয়ে এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশেও অনেক রহস্য ছড়িয়েছে। বেনজির আহমেদ যেই কুকর্মগুলা করত সেইগুলা সে নিজের মুখেই স্বীকার করে যায় এবং এইটাকে কেন্দ্র করে তারেক রহমানেরও যে অনেক চক্রান্ত রয়েছে, সবাই রহস্য উন্মোচন করতেছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে দুবাইয়ের হাইকোর্টে যে বেনজির আহমেদের শাস্তি হয় এবং এইটা হওয়ার পর যেই রহস্যগুলা বেরিয়ে আসে সবকিছুই উন্মোচন করব আপনাদের সামনে এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাগুলোতে চলে যাচ্ছি। বেনজির আহমেদকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের আগ্রহের কমতি নেই। দুবাইয়ের একটি আদালতে বেনজির আহমেদকে নিশ্চিতভাবেই হাজির করা হয়েছে। দুবাই কর্তৃপক্ষ চায় বেনজির আহমেদকে বাংলাদেশ সরকারের হাতে ফিরিয়ে দিতে। প্রিয় দর্শক, ৭১ এক্সপ্লেইনারে আমি মহিম মিজান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার বেনজির আহমেদ নিয়ে কিছুটা আপডেট তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা জানেন গত 12ই জুন বেনজির আহমেদ, কেউ বলছে দুবাই, কেউ বলছেন আবুধাবি, একটি মার্কেট থেকে গ্রেপ্তার হয়েছেন। মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সবশেষ যে তথ্য সেটি হচ্ছে যে তার ব্যবসায়িক পার্টনার, সম্ভবত সেই ব্যবসায়িক পার্টনার বাংলাদেশি। কেউ বলছেন সাবেক এক সংসদ সদস্য, কেউ বলছেন বর্তমান এক সংসদ সদস্য, কেউ বলছেন যে চট্টগ্রামের একজন সংসদ সদস্য যিনি আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন, পরবর্তীতে তিনি বিএনপি টিকিট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু আওয়ামী আমলে সেই সংসদ সদস্যের সঙ্গে আওয়ামী লীগের অনেক ভালো সখ্যতা ছিল। সেই ভালো সখ্যতা থাকবার কারণে বেনজির আহমেদের সঙ্গে তার একটা ব্যবসায়িক পার্টনারশিপ গড়ে ওঠে। পরবর্তীতে সেই পার্টনারশিপ অনেক দূর পর্যন্ত যায় এবং বেনজির আহমেদ যখন 2024 সালের 4 মে বাংলাদেশ থেকে দেশের বাইরে পালিয়ে যান, প্রথমে সিঙ্গাপুর, পরবর্তীতে কোনো দেশ, সবশেষ তো আমরা জানি 12 জন গ্রেপ্তার হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে। সেই বেনজির আহমেদ সেই ব্যবসায়িক পার্টনার যিনি বর্তমানে সংসদ সদস্য বলে ধারণা করা হয়, তার ব্যবসার সমস্ত কিছু দেখছিলেন এবং একটা পর্যায়ে আমরা যতদূর জেনেছি যে একটা পর্যায়ে তাদের ব্যবসায়িক একটা দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্বের কারণে সেই ব্যবসায়িক পার্টনার বেনজির আহমেদকে গ্রেপ্তার করিয়ে দেন বা ধরিয়ে দেন দুবাইয়ের একটি মল থেকে, কেউ বলছেন আবুধাবির একটি মল থেকে, নানান জায়গা থেকে। যেহেতু দুবাই বা সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবিতে এই জাতীয় কোনো তথ্য, আমরা যেমন বাংলাদেশে কোনো কিছু হলে গণমাধ্যমের কাছে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সমস্ত তথ্য শেয়ার করে বা আমরা চাইলেই ফোন দিয়ে একটা তথ্য পাই বা ছবি পাই বা ফুটেজ পাই, সংযুক্ত আরব আমিরাতে কাউকে গ্রেপ্তার করার বিষয়ে এই জাতীয় কোনো রেওয়াজ নেই। কেউ যোগাযোগ করলেও সেটা আইনত অপরাধ। এবং সেই ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সবশেষ যখন তার ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা বা লেনদেন নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা হয়, ধারণা করা হচ্ছে সেই পার্টনার তাকে ধরিয়ে দেয় দুবাই পুলিশের কাছে এবং তার বেনজির আহমেদের পরিচয় দেয় বাংলাদেশি হিসেবে। যদিও আমরা যতদূর জেনেছি বেনজির আহমেদ দুবাইতে অবস্থান করছেন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে, যার কারণে তার সেই সংযুক্তি বা সেই পার্টনারের দেওয়া তথ্য দুবাই পুলিশ সংশ্লিষ্টতা পায় এবং সামঞ্জস্য পায় এবং সামঞ্জস্য পেয়ে গত 12ই জুন গ্রেপ্তার করার পর আমরা যেটি পুরনো তথ্য, তারপরে আবার নতুন করে বলি কারণ নতুন তথ্য একটু পরে দিচ্ছি, বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের ইন্টারপোল শাখা এবং বাংলাদেশের দুদক
এই সমস্ত জায়গায় দুবাই পুলিশ যোগাযোগ করে, চিঠি চালাচালি করে, চিঠি দেয় এবং চিঠি দেয় হচ্ছে 30 দিনের মধ্যে যেন বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় সমস্ত নথিপত্র দেওয়ার জন্য। এগুলো পুরনো কথা। সবশেষ যে তথ্য, বৃহস্পতিবার আমরা যতদূর জেনেছি যে এরই মধ্যে আরও 2টি কাগজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দুবাই কর্তৃপক্ষ, দুবাই পুলিশ পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2টি কাগজ, 2টি চিঠি দুবাই পুলিশ পাঠিয়েছে এই মর্মে যে বেনজির আহমেদকে ফিরিয়ে নিতে হলে বেনজির আহমেদের যে এখানে যত অবৈধ সম্পদ আছে বলে সরকার বা দুদক দাবি করছে সেই সমস্ত নথিগুলো প্রপার চ্যানেলে এবং নথিগুলো যে লিগ্যাল সেটি হচ্ছে বাংলাদেশের আদালত কর্তৃক স্বীকৃত, সরকারি গেজেট কর্তৃক স্বীকৃত, নানানভাবে স্বীকৃতি নিয়ে সেগুলো বাংলাদেশের ইন্টারপোলের মাধ্যমে সেগুলো দুবাই পুলিশের কাছে হস্তান্তর করতে হবে। সেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে না, বাংলাদেশের ইন্টারপোল শাখার মাধ্যমে, বৈধ শাখার মাধ্যমে সেগুলো দুবাই পুলিশের কাছে হস্তান্তর করতে হবে, যেটি বৃহস্পতিবার আমরা জেনেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুবাই পুলিশ 2টি চিঠি ও আরও 2টি চিঠি পাঠিয়েছে। দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে খুব বেশি আশার আলো দেখছে না দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে আরব আমিরাতে ছুটে গিয়েছেন এনসিবির বেশ কয়েকজন কর্মকর্তা। তাদের সাথে কাজ করছেন বাংলাদেশের আমিরাত দূতাবাসের কর্মকর্তারাও। কিন্তু 4টি জটিল সমীকরণের মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত হতাশই হতে হচ্ছে বাংলাদেশি কর্মকর্তাদের। এই 4 সমীকরণের সবগুলোই বেনজির আহমেদের পক্ষে যাওয়ার ব্যাপারে সম্ভাবনা থাকা আরাব খান কিংবা শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদের মতো বেনজির আহমেদকে ফেরানো প্রায় অসম্ভব হয়ে পড়ছে। বেনজির আহমেদের হয়ে দুবাইতে মামলা লড়ছেন এমন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন আরাব খান কিংবা জিসানের ক্ষেত্রে 2টি সমীকরণ কাজ করছিল, আর বেনজির আহমেদের ক্ষেত্রে আরো 2টি নতুন সমীকরণ যোগ হয়েছে। তাছাড়া বেনজির আহমেদের হয়ে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি গ্রুপ কূটনৈতিক এবং আইনি তৎপরতায় অংশ নিচ্ছেন এমন তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের বিগত আওয়ামী লীগ আমলের আলোচিত আইজিপি বেনজির আহমেদকে গ্রেপ্তারের তথ্য আরব আমিরাত কর্তৃপক্ষ গত 12 জুন ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানিয়েছিল। তিনি বাংলাদেশের নাগরিক ও তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঢাকায় অবস্থিত ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবি এবং বাংলাদেশ পুলিশকে অবহিত করে দুবাই পুলিশ। গত 14 জুন এ তথ্য সংসদে তুলে ধরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন তাকে দেশে ফিরিয়ে আনার জন্য 30 দিনের মধ্যে আমিরাত কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র নিশ্চিত করেছে বেনজির আহমেদকে ফিরিয়ে আনতে ঢাকার ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বা এনসিবির কয়েকজন কর্মকর্তা 15 জুন দুবাই পৌঁছেছেন। তারা বাংলাদেশের আমিরাত দূতাবাসের কর্মকর্তাদের সহায়তায় যৌথভাবে কাজ করছেন। বেনজির আহমেদের বিরুদ্ধে প্রথম মামলা হয়েছিল আওয়ামী লীগ সরকার আমলে। বাংলাদেশে তার বিরুদ্ধে এখন দুর্নীতির 6টি মামলা আছে। এর মধ্যে একটি মামলার বিচার চলছে, বাকি 5 মামলার তদন্ত চলমান। এসব মামলা সহ অন্যান্য নথিপত্র এরই মধ্যে আরবি ভাষায় অনুবাদ করে আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ সরকারের এমন উদ্যোগের বিপরীতে বেনজির আহমেদের পক্ষেও আইনি তৎপরতা জোরদার করা হয়েছে। এরই মধ্যে তার পক্ষে আরব আমিরাতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে এবং তার আইনজীবীরা দুবাইয়ের আদালতে জামিনের আবেদন করেছিলেন। তবে বেনজির আহমেদকে দুবাইয়ের আদালত আপাতত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আইনজীবী এবং কর্মকর্তারা বলছেন বেনজির আহমেদকে ফেরানোর ক্ষেত্রে প্রথম ধাপটি হলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন। এই আবেদন জমা পড়লে সেটির শুনানি হবে আরব আমিরাতের কোর্ট অফ আপিলে। এই আদালতই প্রাথমিকভাবে নির্ধারণ করবে যে তাকে প্রত্যর্পণ বা ফেরত পাঠানো যাবে কিনা। যদি কোর্ট অফ আপিল বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে রায় দেয় তাহলেও ফেরত আনাটা নিশ্চিত হবে না, কারণ তখন বেনজির আহমেদ সেই রায়ের বিরুদ্ধে দেশটির সর্বোচ্চ আদালত কোর্ট অফ ক্যাসেশনে আপিল করতে পারবেন। এটি সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কোর্টের সমকক্ষ। আর 2 আদালত যদি প্রত্যর্পণের পক্ষে রায়ও দেয় তবে চূড়ান্ত সিদ্ধান্তটি আসে ইউএ সরকারের শীর্ষ নির্বাহী বা প্রশাসনিক পর্যায় থেকে। এই 3 ধাপ উত্তরণের জন্য বাংলাদেশ থেকে যাওয়া এনসিবি এবং আমিরাতে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা বেশ দৌড়ঝাঁপ শুরু করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রথম দিকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বিষয়টা যতটা সহজ মনে করা হয়েছিল বাস্তবতা এখন প্রায় 180 ডিগ্রি ঘুরে গেছে। কারণ
এই কেসে যোগ হয়েছে 4টি সমীকরণ। প্রথমত, বেনজির আহমেদের জাতীয়তার পরিচিতি। বাংলাদেশ সরকার পক্ষ থেকে বেনজির আহমেদের 4টি পাসপোর্ট থাকার কথা ইন্টারপোলকে জানানো হয়েছিল, কিন্তু আমিরাতের তদন্ত সংস্থা বেনজির আহমেদের কাছে বাংলাদেশের ভ্যালিড কোনো পাসপোর্ট পায়নি। বেনজির আহমেদের ঘনিষ্ঠ একটি সূত্রে জানা গেছে তার কাছে তুরস্ক ও পর্তুগালের পাসপোর্ট আছে। শুধু ভিন্ন দেশের পাসপোর্ট থাকার কারণে দুবাই থেকে অতীতে দুজনকে ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ সরকার। একজন হলেন শীর্ষ সন্ত্রাসী জিসান, আর একজন পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি আরাফ খান। আরাফ খানের কাছে ভারতের পাসপোর্ট ছিল। দর্শক, পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়ে সবশেষ অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে আর কি তথ্য রয়েছে জানাবেন? সালমা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে ক্ষমতাধর যে পুলিশ ছিলেন আইজি, অর্থাৎ পুলিশ মহাপরিদর্শক ছিলেন আইজিপি বেনজির আহমেদ। তাকে কিন্তু সেই আরব আমিরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি জানেন যে তিনি আইজিপি থাকা অবস্থায় তার যে অবৈধভাবে সম্পদ অর্জন এবং তার যে সম্পদের তথ্য গোপন করার যে তার যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে 4টি মামলা হয়েছে। পৃথক 4টি মামলায় কিন্তু উল্লেখ করা হয়েছিল যে যেখানে তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন, যখন তিনি ক্ষমতার অপব্যবহার করে, অর্থাৎ যখন তিনি আইজিপি ছিলেন এবং একই সাথে র্যাবের মহাপরিদর্শক ছিলেন, একই সাথে মহাপরিচালকের পাশাপাশি তিনি কিন্তু আমরা জানি যে ডিএমপি কমিশনার ছিলেন, তখন কিন্তু আসলে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন। সারা বাংলাদেশে পুলিশকে তাদেরকে অন্যায়ভাবে ব্যবহার করা এবং পুলিশের যে নীতি নৈতিকতা এবং তাদের যে চাকরির যে একটি নীতিমালা, এগুলো কিন্তু আসলে আজকে আমরা যে পুলিশের যে অবস্থান দেখছি, সেই অবস্থানও কিন্তু আসলে যে ক্ষমতার অপব্যবহারের যে বিষয়গুলো, সেটি কিন্তু আসলে এই বেনজির আহমেদের সময় কিন্তু আসলে হয়েছে। এবং এর নায়ক হিসাবে কিন্তু আমরা দেখেছি যে তিনি তার ক্ষমতার অপব্যবহারের যে চিত্র, সেটি আমরা কিন্তু দেখেছি যে তিনি 2020 সাল থেকে যখন 22 সাল পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন, তখন তিনি অগাধ সম্পদ অর্জন করেছেন। আমরা দেখেছি যে টঙ্গীতে তার সম্পদ রয়েছে, টঙ্গীপাড়াতে। একই সাথে আমরা দেখেছি যে গোপালগঞ্জের বেশ কিছু জায়গায় তিনি অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং কক্সবাজারে তিনি সম্পদ কিনেছেন, যে সম্পদগুলো আসলে তিনি প্রদর্শন করেননি, যেটি ট্যাক্স ফাইলেও তিনি ইনক্লুড করেননি। যে কারণে আমরা দেখেছি যে তিনি যখন এই পদ থেকে তিনি যখন চলে গেছেন, তারপরে আমরা দেখেছি যে তার বিরুদ্ধে এই অভিযোগগুলো এসেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে দুদকে মামলা হয়েছেন এবং সেই মামলায় 2024 সালে তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলায় কিন্তু তাকে গ্রেপ্তার করার জন্য, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করার জন্য কিন্তু আদালত আদেশ দিয়েছেন এবং সেই প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখেছি যে 2025 সালের 10 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে কিন্তু আদালত যখন বলা হয়েছে যে তাকে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হোক, তারপরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কিন্তু তাকে আটক করার জন্য কিন্তু ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এবং তারই প্রেক্ষিতেই আজকে আমরা যেটি দেখেছি যে 12 তারিখে তাকে আরব আমিরাত থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা ইতিপূর্বে জেনেছি যে তার যে অবৈধভাবে সম্পদ অর্জন শুধু তার নামেই নয়, তার স্ত্রীর নামে এবং তার যে সন্তান রয়েছে। বাংলাদেশের ইতিহাসে যে কয়েকজন পুলিশ প্রধান ছিলেন, তার মধ্যে সবচেয়ে অ্যারোগ্যান্ট, সবচেয়ে বেপরোয়া ছিলেন বেনজির আহমেদ। বেনজির আহমেদের কথা বলতে গেলে সেটা শেষ হবে না। এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে বেনজির আহমেদ প্রথমে তিনি ঢাকার পুলিশ কমিশনার হয়েছিলেন, এরপর তিনি ধীরে ধীরে আইজি পর্যন্ত আসেন, তিনি র্যাবের ডিজিও হয়েছিলেন। এই পুলিশ প্রধান এতটাই বেপরোয়া ছিলেন যে আসলে তিনি কারো ধার ধারতেন না। এমনকি তিনি সবসময় বলতেন যে তিনি শুধু প্রধানমন্ত্রীর কথা শোনেন, অর্থাৎ শেখ হাসিনার কথা শোনেন, তিনি আর অন্য কারো কথা শোনেন না। তার কাছে কোনো মন্ত্রী, কারো কোনো দাম ছিল না, বা কাউকে তিনি ন্যূনতম রেসপেক্টও করতেন না। কারণ বেনজিরের দুটো ছিল বিষয়। এক, তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, গোপালগঞ্জ সূত্রে সে আওয়ামী লীগ এবং সে শেখ হাসিনার কাছের লোক, এটাই ছিল তার মূলত পরিচয়। কিন্তু শুধু কাছের লোক হলেই তো হবে না। বেনজির যেসব কর্মকাণ্ড করেছে সেগুলো শেখ হাসিনাকে একসময় যেরকম বিব্রত করেছে, একই সঙ্গে
শেখ হাসিনা সরকার তাকে বাংলাদেশ থেকে নিরাপদে চলে যাওয়ার জন্য যখন গণেশ উল্টে যায়, বেনজিরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আসে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা বেনজির আহমেদের বিষয়ে কথা হয় এবং বেনজির আহমেদের অসংখ্য তথ্য এখানে তুলে ধরা হয়েছে। বেনজির আহমেদকে নিয়ে এবং বেনজির আহমেদের এই শাস্তির বিষয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।